নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টুপুরের এসএসটি পরীক্ষা, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি যথাসময়ে। অন্যদিনের মতো আপনাদের সামনে এসে ব্লগটা শুরু করতে পারলাম না, কারণ বেরোনোর তাড়াটা ছিল খুব বেশি। আর শরীরটা যেহেতু খুব একটা ভালো না, সকালবেলায় উঠে কাজ এগোনোর ব্যাপারে একটুখানি ঢিলেমি হচ্ছে, মানে আমি খুব দ্রুত কাজ এগোতে পারছি না। তার উপরে স্নান করেছি, পুজো করেছি, উপর নিচ মিলিয়ে সব কিছু করেছি যা করার করণীয়, মানে আমার প্রাত্যহিক, সেগুলো করে ব্লগটাই শুরু করতে আপনাদের সামনে আর হলো না। তো ঠিক আছে, ভয়েস ওভারের অপশন তো আছেই। তো এখন রাস্তায় এত সকালবেলাতেও প্রভূত জ্যাম, আর আজকের দিনটা যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে সেহেতু একটু জ্যাম পড়বেই। এবং আমার পাশেই দেখুন একটি বাচ্চাকে তার বাবা স্কুটারে করে নিয়ে যাচ্ছে, সেই ছেলেটিও ক্লাস 10-এই পড়ে এবং বোর্ডই দিতে যাচ্ছে। আজকে টুপুর হাতে মোবাইলে পড়াশুনো করছে, কয়েকটা জিনিস ও আমার মোবাইলে ট্রান্সফার করে দিয়েছে, সেখানেই পড়তে পড়তে যাচ্ছে। বইটা আর নিচ্ছে না, বলেছে যে এইটুকু সময়ের জন্য আর বই নিয়ে কাজ নেই, ওটা তো আমাকে ব্যাগটা তো তোমাদের গাড়িতেই রেখে দিতে হবে। তো যার ফলেতে ও মোবাইলেতেই সারা রাস্তা একটু একটু করে দেখতে দেখতে এলো, একটা দুটো পয়েন্টই। তো যাই হোক, এখন টুপুর আমাদের সাথে সাথে গাড়িটা যথাস্থানে রেখে দিয়েছি এবং টুপুরকে ঢুকিয়ে দেওয়ার পরে তার বাবা বলল যে সামনে একটা দোকানে খুব ভালো চা তৈরি করে, তো সেই চাটা একটু খেয়ে চলো যাই। এই সময়টা কিন্তু আমরা মেয়েকে ঢুকিয়ে দিয়েছি। তারপর সেই চায়ের জায়গাটাতে এলাম, কিন্তু উল্টো দিকটা এত সুন্দর দেখে মনেই হচ্ছিল না যে আমরা কোনো একটা পরীক্ষা কেন্দ্রে এসেছি, মনে যেন কোথাও একটা ঘুরতে এসেছি। আজকে টুপুরের খুব একটা টেনশন নেই, আমাদেরও নেই। তবে একটাই কথা বলার, যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে আজকের দিনে টুপুরের নম্বরটা শিক্ষক বা শিক্ষিকা যিনি হোক তিনি কমিয়ে দিয়েছেন অনেকটা। আজকে টুপুরে যা পরীক্ষা হয়েছিল, এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা যদি একটু ঠিকঠাক দিতেন তাহলে খুব ভালো স্কোর করতো। অবশ্য সেটা হলেও যে টুপুরের খুব একটা ক্ষতি হবে বা স্কোর খারাপ করবে তা নয়, এটা নিয়ে আমরা স্কুলেও তখন খুব একটা নাড়াচাড়া করিনি, এখনও করতে চাই না। যাই হোক, তো এই চাটা খুব ভালো ছিল, চিনি ছাড়া একটা আদা দেওয়া চা। বুম্বাদা বললো যে দুধ চাটাও নাকি খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছিলাম পরীক্ষা কেন্দ্রে মোটামুটি 9টার মধ্যে এবং বেরিয়ে যাচ্ছি তখন বাজে 9:30, কারণ আলিদাকে নিয়ে গেছি, আলিদাকেও ছাড়তে হবে সেই জন্য। যাত্রা পথে যেটুকু যা হোক তবু যানজট পেয়েছিলাম, ফেরার সময়তে মোটেই সেরকম কিছু ছিল না, স্মুথলি বাড়ি অবধি চলে এসেছি। আমরাও ঢুকলাম, মিনামাসিও ঢুকে গেছে। ডাক্তারের কাছে রিপোর্ট করতে গেছিলো, রক্ত দিয়ে চলে এসেছে। বলেছে যে দেরি হবে, সেটা আগের দিনে যেটা বলেছিল হয়নি, ঠিকই হয়েছে। তো এখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে ওই ঠাকুরের ওই যে জায়গাটা সেটা খুব নোংরা হয়ে গেছে, লোবান ধূপের ধোয়া টোয়া পড়ে বা ছাইটাইগুলো পড়ে নোংরা হয়ে গেছে, সেটা ক্লিন করবো। যাই হোক, ওই ঠাকুরের আসনের জায়গাটা বদলে দেবো আর কি, নিচের কাপড়টা। আর একটা তো কিনে এনেছিলাম সবুজ রঙের, সেটাই পেতে দেবো আজকে। চলুন যাওয়া যাক। এই জায়গাটা পরিষ্কার করতে পারলাম না, কারণ এই 5 মিনিট আগে পর্যন্ত এখানটায় আমার শ্বশুরমশাই বসে ছেলের সাথে কথা বলছিল। এই যে দেখুন, এই যে তলাটা কীরকম নোংরা হয়ে গেছে এই ছাইটা ফেলে। তো এটাকে চেঞ্জ করতে হবে, আসলে এটা আর দেওয়া যাবে না, অন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, এটা ঠান্ডা হয়ে ফেরত আসে, তারপর এটা পরিষ্কার করা যাবে। এটা এমন নয় যে এক্ষুনি করতে হবে, যে কাজটা এক্ষুনি করতে হবে সেটা হচ্ছে এক্ষুনি আমাদের বেরোতে হবে। মিনামাসি, আমরা এলাম, তুমি যখন যাবে আলপনা থেকে বলে যাও। হয়েছে না তোমারও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আজকে আবার আপনি রুটি স্টল দিয়েছে, কতজন সারাদিনে আসবে, খাবে, চলে যাবে। আগের দিন নেই কথাতে এত টেনশন হয়েছে, সেই জন্য আমার হাজব্যান্ডও যেমন একটু বলেছে, তখন আমার মাও আমাকে খুব বকেছে আগের দিন, যে তুমি পরমহংসের পায়ে যখন সব কিছু ছেড়েই দিচ্ছ তখন তোমার এত টেনশন কেন, তাহলে তুমি সমর্পণ করলে কোথায়? তো সেটার জন্য আজকে মানে ভগবানকে সকালবেলা উঠেই বলেছি যে ঠাকুর আর যাই করো, আমার ভেতরে যেন কোনো রকম উদ্বেগ না থাকে। উদ্বেগ নেই এটা বলা ভুল, তবে আগের তুলনায়, আগের দিনের তুলনায় অনেকটাই কম। আগের দিন টেনশন হচ্ছিল, সেটাকে আমি খুব একটা দমন করবার চেষ্টা করছিলাম না, বরং আরও টেনশন হচ্ছে, মানে ব্যাপারটা আরও যেন উত্তরোত্তর আমার নিজের মনের থেকেই আমি বৃদ্ধি পাওয়ার জন্য উদ্যোগ করছিলাম, সেটাই আসলে গণ্ডগোল হয়ে গেছিলো। তো যাই হোক, রাস্তার দুধারটা অপূর্ব সুন্দর। এই তো আজকের দিনের পরে আর একটা পরীক্ষায় বাকি রয়েছে, সে পরীক্ষাটা হয়ে গেলে এই রাস্তাটার প্রত্যেক দিন দেখতে পাবো না। এত সুন্দর একেবারে কমলা হয়ে যাওয়া গাছ, মানে এখন পলাশ ফুলের গাছে পাতা কম, শুধু ফুলই বেশি।
এই রাস্তার যে দৃশ্যাবলী সেটা আর হয়তো একটা দিনই দেখতে পাবো, তারপর আর পাবো না। তাই সেটাই আর কি ভাবছিলাম। তো যাই হোক, টেকনো ইন্ডিয়া স্কুলটা অনেকটা দূরে, কিন্তু প্রাকৃতিক নিসর্গ সেটা অসাধারণ। টুকুরকে তুলে নেওয়া হয়ে গেছে এবং সেই ইংরেজি পরীক্ষার দিনের মতো আবার জ্যাম শুরু হয়েছে। এখানে যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে মাবার্ট স্কুল। ওই দেখুন একটা বিল্ডিং, পুরো ডাইনে বাঁয়ে সামনে পেছনে সব চা বাগান, মাঝখানে একটা স্কুল বিল্ডিং। খুব সুন্দর জায়গায় স্কুলটা। তো যাই হোক, টুকুরদি স্কুলটা খুব সুন্দর, মানে ওখান পাশ দিয়ে নদী, একটুখানি ঝকঝকে পরিষ্কার আকাশ থাকলেই ও বলে যে মা পাহাড় দেখা যায়। তো এখনও একটুখানি এগিয়ে আসছি, কিন্তু মারাত্মক জ্যাম ছিল আজকে, কাহিল হয়ে পড়েছি। তারপর যখন বাড়িতে এলাম, আসবার পরে টুকুর বলল যে মা আজকে ও আমাকে যখন ঢুকছে তার আগেই বলেছে মা আমি কিন্তু বাড়ি গিয়ে আজকে পাস্তা খাবো, আমি কিন্তু কোনোভাবেই ভাত খাবো না। তো বাড়িতে এসে গাটা চিটপিট করছিল, অল্প একটু মাথায় জল দিয়ে চান করেছি, মানে মাথায় এক মগ জল দিয়েছি, গাটা একটু চিটপিট চিটপিট করছিল, সেজন্য করতেই হলো, নাহলে অস্বস্তি এত হতো যে আমি কিছু করে উঠতে পারতাম না। তো যাই হোক, পাস্তাটা কিন্তু আজকে যেটা করছি সেটা বোধিসত্ত্ব খানের রেসিপি, সেই জন্যই আপনাদের দেখাচ্ছি। যাই হোক, যেগুলো কেটে নিলাম সেটা দেখতেই পেলেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো। এবং আমি আগেও বলেছি যে আমি পাস্তা করতে গেলে এরকমভাবে ব্লেন্ড করে নিই, নাহলে আমার মেয়ে সবজিগুলো সব বেছে বেছে ফেলে দেয়। তো যাই হোক, এখন সেটা পুরো ব্লেন্ড করে নিয়েছি। যেগুলো দেখলেন ওগুলো কেটে কুচিয়ে কুচিয়ে ভেজে নিলেই ভালো হতো, কিন্তু যাই হোক আমাকে এভাবেই করতে হয়। তো বাটার দিয়ে দিলাম, উম্মাদা বলেছিল তেল না দিয়ে বাটার দিয়ে করতে, তো সেক্ষেত্রে ওই জিনিসপত্রগুলো দিয়ে দিলাম যেটা এক্ষুনি বেটে রেখেছিলাম। তারপর ব্যাপারগুলো একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেলে পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে একটু আগে, মানে আমি এসেই প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে 3 পিস চিকেন, একদম হাড় ছাড়া চিকেন, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। সেই চিকেনটা দিয়ে দিলাম একটু ছাড়িয়ে ছাড়িয়ে। এটার মধ্যে সামান্য একটু নুন ছিল আর একটু গোলমরিচ ছিল। যাই হোক, সেটাকে দিয়ে আবার একটুখানি কষাবো, সামান্য একটু নুন দেবো। দেওয়ার পরেতে একটা ডিম ভেঙে এটার মধ্যে সরাসরি দিয়ে দেবো। তারপর সেটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে আমি পাস্তাটা মিশিয়ে দেবো। তারপরে ম্যাগি মশলা দেবো, একটু দেবো চিজ, আর দেবো একটুখানি টমেটো সস। তারপরে সেটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে সেই যে চিকেনের জলটা যেটা সেদ্ধ করেছিলাম সেই জলটা এখানে মিশিয়ে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। প্রসঙ্গত একটা কথা বলি, আমার মেয়ে কিন্তু খুব একটা মাখা মাখা পাস্তা খেতে পছন্দ করে না, যার ফলে পাস্তাটা আমি একটু ঝোলঝোলি নামিয়েছি, কিন্তু এটা কিন্তু একটু মাখা মাখা হলেই বেশি ভালো খেতে হতো। আমি ওইভাবেই নামিয়েছি যে ও তো খুব গরম খেতে পারবে না, ঈষদুষ্ণ খাবে। যখন ঈষদুষ্ণ হবে তখন ব্যাপারটা একটু ঝোলটা কমেই যাবে, কিন্তু পুরোটা টেনে গেলে আবার ও খেতে পছন্দ করবে না। সেজন্য আমি আমার মেয়ের মুখের মতো করে এটা করেছি। আপনারা যদি করেন, কখনো নাও করতে পারেন, করতেও পারেন, কিন্তু দেখালাম যদি কখনো যদি করার ইচ্ছে হয় তাহলে একটু মাখা মাখা করে করবেন, ব্যাপারটা খেতে আর একটু বেশি ভালো হবে বলে আমার মনে হয়। আজকের ভয়েস ওভারটা থেকে একটু ইকো হচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ কি জানেন, আমি আজকে ফ্ল্যাটে বসে ভয়েস ওভার দিচ্ছি, যার ফলে তো ফ্ল্যাটটা তো পুরো খালি, সেই জন্য একটুখানি ভয়েসগুলো এরকমভাবে কেটে কেটে যাচ্ছে। তো যাই হোক, এটা বলে দিলাম। এরপর চলুন রান্না সংক্রান্ত আর একটা কথা একটু বলে দিই। একটাই কথা শেষে বলার, জিনিসটা খুবই হেভি হয়েছে এবং খেতেও খুব খুব সুস্বাদু হয়েছে। হবারই কথা, বোধিসত্ত্ব খানের বেশিরভাগ রেসিপি খুব হিট হয় সাধারণত, তো আজকে রেসিপিটাও হিট হয়েছে, খুব হেভি। খেয়ে পেট ভরে গেছে, সন্ধ্যেবেলাতেও কিছু খেতে পারেনি, একেবারে রাত্রে ডিনার করেছে। তো যাই হোক, এটা করে দেওয়াই যেতে পারে। আমি ভাবছি যে এরকমভাবে মাঝে মাঝেই এরপর থেকে টুকুরকে করে দেবো। লাঞ্চ করবে, সুতরাং পাতলা পাতলা করে তো বা অল্প অল্প দেওয়া তো যেত না, একটু ভারীই দিতে হতো। তবে সেটা খুবই ভারী হয়ে গেছিলো, এটাও ঠিক। মানে মাংস, ডিম এবং সবজিগুলো যখন পড়ছে, পাস্তাটা একটু কম সেদ্ধ করলেই হতো, মানে একটু পরিমাণে কম করলেই হতো, কিন্তু ঠিক আছে, সেটা হয়ে গেছে। কিন্তু ও খুশি হয়েছে খেয়ে, এইটুকুই বলা। দুবার চান করার ফলে যা হয়েছে, হওয়া উচিত সেটাই হয়েছে। শরীরটা আজকে আরও বেশি খারাপ হয়েছে, কারণ দুবার চান না করে এত সকালবেলা যখন করছিলাম তখন তো পুজো করে যেতেই হতো, সেটা তো ঠিক আছে, কিন্তু এত অস্বস্তি হচ্ছিল বাড়িতে এসে। তো যাই হোক, তারপরে আবার, কিন্তু তখন কিন্তু বেশি জল দিইনি, ঠিক আছে। তারপরেতে শরীর খারাপ করছিল, মেয়েকে খাওয়ানোর পর নিজে একটু খেয়ে নিয়ে বরকে বলেছি ধ্যাত্তেরিকার, সে কাজ করছে কাজ করছে, খাবার আর নাম নেই, আমি ধ্যাত্তেরিকার তুমি থাকো গে বলে আমি শুয়ে পড়েছি। তারপর সেই এখন উঠলাম, এখন না তা উঠেছি অনেকক্ষণই, চা একটুখানি, একটু আগে চা নিয়েছিলাম, খেতে ইচ্ছে হচ্ছিল না, সেই চাটা যা হোক আবার ঠিক আছে, কিন্তু এখন একটু ফাইনালি চা খেতে ইচ্ছা হচ্ছে। খুব একটা রাত করবার ইচ্ছা নেই আমার আজকে, শরীর যে পরিমাণ খারাপ করছে, যত রাত বাড়ছে তত শরীর খারাপ বাড়ছে, যার ফলে তাড়াতাড়ি করে যেটুকু করণীয় সেটুকু মিটিয়ে দেওয়া যাবে আর কি। আমার মনে হচ্ছে না আমি আজকে সবটুকু কাজ কমপ্লিট করতে পারবো, যেটা আমার প্রত্যেকদিন আমি করে থাকি রাত্রিবেলা। তো একটা শুরু করেছিলাম হাঁটা,
সেটা শুরু করে 3 কি 4 দিন হলো, তাদের মধ্যে এমনভাবে আমাকে ফেলে দিল বিছানায় যে বিরক্ত লাগছে খুব। ঠিক আছে, কি আর করা যাবে, শরীর থাকলে অসুস্থতাও আসবে, সেটাই স্বাভাবিক। আমি আপাতত একটুখানি গোবিন্দভোগ চালের ভাতটা বসিয়ে দিই। এটা মেয়ে খাবে, মেয়ের বাবাও খাবে। মেয়ে আজকে দুপুরবেলাতে ভাত খায়নি দেখেছি, এটাই খাবে বললো। তো ভালোবাসে খেতে। আমাকে একটু ভেপার নিতে হবে, আর ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করতে পারিনি। সেই পরে গা চিটপিট চিটপিট করছিল, তারপরে স্নানটা করলাম, করেই টুকুরকে খাবারটা দিতে এলাম। তারপরে ও খেলো, তারপর নিচে গেলাম, একজন এসেছিল দেখা করতে, সেটা হলো। তারপর ফ্ল্যাটে গেলাম, দুবার ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটে যখন গেছিলাম তখনই মাথাটা ঘোরা শুরু করলো। হ্যাঁ, বুঝলাম যে গন্ডগোল হয়ে গেছে। আবার বাড়িতে এলাম, এসে মেয়েকে তো খেতে দিয়েই গেছিলাম, এসে নিজে খেলাম। বরকে সাধলাম, সে বলছে আমি একটু ব্যস্ত আছি, তুমি আমার ভাতটা পরে দিও। দূর বাবা, আর পারবো না, শরীর খারাপ করছিল, শুয়ে পড়েছি। তো উঠলাম এই একটু আগে। জানি না বাপু, চট করে সেরে গেলে বাঁচি, শরীরটা মানে সুস্থ হয়ে গেলে বাঁচি, আবার নিয়মিতভাবে মানে হাঁটতে যেতে পারি। ওটা না আমার খুব একটা মানে অপরাধ বোধ কাজ করছে, যে হাঁটতে যেতে পারছি না, হাঁটতে যেতে পারছি না, ওটা মনে হচ্ছে আর কি। খুব ভালো থাকে শরীর, ঝরঝরে লাগে, এটা তো ঘটনাই। তো কিন্তু হচ্ছে না, দেখি চেষ্টা করবো কালকে থেকে যাওয়ার, তবে শরীরের সঙ্গে যুদ্ধ করবো না। মেয়ের আবার পরীক্ষা এখনও চলছে, আমি পড়ে গেলে খুব মুশকিল হবে ওর জন্য, সবার জন্য, আবার নিজের জন্যও বটে। মাও বারণ করছে। আচ্ছা, আমি জানি না, আমি ভয়েস ওভার তো এখন অ্যাড করিনি, তাই বলতে পারছি না যে আমি বলেছি কি না। ঠিক আছে, এখন যখন বলে দিলাম, আমি কেন তো আর এই কথাটা হয়তো বা রিপিট নাও করতে পারি। সেটা হচ্ছে টুকুরের পরীক্ষা আজকে খুব ভালো হচ্ছে। যাই হোক, আপাতত এই সামান্য কাজ, সেটাই যেন কত বেশি মনে হচ্ছে। না কাজ করার মতোই এগুলো, কিন্তু ওই আর কি, সময় খারাপ থাকলে এইসব কাজকেও বড় বড় মনে হয়। যাক, চাপিয়ে দিলাম, এবার শান্তি। একটা বড় আছে পড়ে গেছে, একটা ছোট আছে পড়বে। ভাত কিছুটা আছে, ঠিক আছে, ওটা থাক, কালকে ভাতের সাথে মিশিয়ে দিলেই হবে। এই সামান্য কটা জিনিস যথাস্থানে রাখতে হবে, এই কটা কাপ মতো মেজে রাখবো। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনের কাপড়টা বদলাবো, মার সাথে একটু আগে কথা হতো। মা বললো সন্ধ্যাবেলায় ঠাকুরকে ঠাই নাড়া করো না, যেমন আছে তেমন রেখো, কালকে করো। তো কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। কালকে আমাকে এক জায়গা থেকে ডেকে পাঠিয়েছে ওরা, সিদ্ধিবিনায়ক হল, যেটা SF রোডে, সেটা সম্ভবত লায়ন্স ক্লাব থেকে। যাবো কালকে 3:30টার সময়। এই নাক ভর করছে, শরীরে এত অসুবিধা, এগুলো নিয়ে ঠিক দেখি কালকে সকালে হয়তো সেরে উঠবো। যাই হোক, আজকে দুবার করে স্নান করাতেই গন্ডগোলটা হয়েছে, কিন্তু স্নান না করে আজকে কোনো উপায় ছিল না। তো এই কাজটা বেশিক্ষণের কাজ নয়, খুব সামান্য কাজ, কিন্তু মা বললো সন্ধ্যেবেলায় নয়, দিনের বেলায়। কোনো যৌক্তিকতা আছে কিনা জানি না। এখন এইটুকু কাজ টুকটুক করে নিতেই পারতাম, কোনো সমস্যা হতো না। সন্ধ্যের পর থেকে না ফ্ল্যাটে যাওয়ার তো ব্যাপার থাকছে না, কাজটা করে নেওয়া যায়, কিন্তু দিনের বেলায় আসলে আমি একরকম পরিকল্পনা করি, কেউ হয়তো ভাড়া দেখতে চলে এলো বা সেগুলো কিছু বারবার করে যাতায়াত, এগুলো তো হচ্ছে না। কাজেই আমি বুঝে উঠতে পারি না, আমি কোনো কিছু গাঁট বেঁধে নিতে পারি না। তারপরে আবার আজকে আবার এরকমভাবে শরীরটা খারাপ করতে শুরু করলো। তো কাজেই দিনের বেলায় কোনো কিছু একটা প্ল্যান করা আমার পক্ষে এই মুহূর্তে একটু মুশকিলই হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, মা যখন বললেন ঠিক আছে চলুক। তখন আপাতত আপনাদের সাথে বকবক করতে এই কাজটাও হয়ে যায়। কথা বলে কাজ করলে বেশ কাজটা মানে বোর হয় না আর কি, কাজ যে হচ্ছে এরকম একটা ব্যাপার। যদিও কোনো সময় মা, শাশুড়ি মা কথা বলে কাজ করলে খুব রাগ করতেন, আগে দেরি হয় বলতেন। আমার ক্ষেত্রে কোনো দেরির গল্প নেই। কাজটা করে নিই, হয়েই এলো, সামান্য কটা বাসনপত্র হয়ে গেল মোটামুটি। এখন এইটাতে করে জল খাচ্ছি, তাতে করে বেশ 700 ml জল একবারে খাওয়া হয়ে যাচ্ছে। অ্যালকালাইন ওয়াটারটাই শুধুমাত্র করা বাকি আছে, সেটা করলেই আমার আজকের দিন
মোটামুটি কাজ আজকে যেটুকু ভেবেছি করবো সেটুকু হয়ে যাবে। আচ্ছা, প্রসঙ্গে একটা কথা, আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখনই মনে পড়লো, তারপরে যখন কথাটা ভুলে গেলাম। সেটা হচ্ছে আমার এই যে এইখানটাতে এই যে মায়ের যে ইয়েটা, এইটাকে একটু ইগনোর করবেন, আমি সরিয়ে দিই, এটা আর রাখা যাবে না, একদম পুড়ে গেছে। তো যাই হোক, এই যে মা ত্রিপুরেশ্বরী, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে এই ত্রিপুরেশ্বরী মানে যারা ত্রিপুরা থেকে দেখেন তারা তো ব্যাপারটা দেখেইছেন, কয়েকজন ঘুরিয়ে ফিরে বিভিন্ন ব্লগে প্রশ্ন করেছেন যে ইনি কিভাবে আমার ইয়েতে এলেন। আমার এক সাবস্ক্রাইবার দিদি আমাকে এটা দিয়েছে, ওনাকে আর কি। আর এই মায়ের আশাটাও একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, মানে ইনি আসলে প্রত্যেকটা মাতৃমূর্তি বলুন বা সবই মহিমান্বিত অবশ্যই, কিন্তু এই মায়ের কিছু একটা ব্যাপার আছে, কিন্তু হ্যাঁ এটা আমি নিজেও বুঝতে পেরেছি। কারণ আমি একদিন, যেই দিন এই মায়ের একটা ঘটনা, মানে রোমহর্ষক একটা ঘটনা শুনলাম, তার পরের দিনে ওই দিদি আমাকে মানে উনি নিজে আমার বাড়িতে এলেন, এসে উনি আমাকে একটা সারদা মায়ের ফটো দিলেন এবং এই ত্রিপুরেশ্বরী মায়ের এই ফটোটা দিলেন। ওনার ছেলে সে সময়টায় ত্রিপুরায় চাকরি করতো, উনি ছেলের কাছে ওখানে থাকতেন, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কাছেই থাকতেন। শিলিগুড়িতে বাড়ি, এখানে পার্শ্ব নিজের বাড়ি। এখন তার ছেলে থাকে পুনায়, তিনি এখন ছেলের সাথে, ছেলে বৌমা নাতির সাথে পুনায় চলে গেছেন। তো সেই দিদি আমাকে হঠাৎ করে তার পরের দিনই এসে এটা দিলেন। তো সেই দিনই আমার মনে হলো যে না, একে তো ঠাকুরের আসনে ছাড়া এই মাকে রাখা যাবে না। যে ঘটনাটা শুনেছিলাম, অল্প কথায় বলতে গেলে একজন ভদ্রলোক, তিনি খুব একটা আস্তিক মানুষ নন, নাস্তিক নন সে অর্থে, মানে উনি মানুষের মধ্যে ঈশ্বরকে কল্পনা করেন, তিনি খুব সামাজিক কাজকর্ম করে থাকেন। তো উনি কিন্তু আসামে থাকেন, কোনো দিন ত্রিপুরেশ্বরী মায়ের মানে দর্শন করেননি বা সেগুলো কিছু, উনি মন্দিরটা কেমন হয় জানেনই না। তো যাই হোক, তারপরেতে উনি একদিন খবর পান যে একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনি খুব অসুবিধার মধ্যে রয়েছেন, তাকে সাহায্য করতে হবে। কিন্তু তিনি যাওয়ার সময় তিনি বোধ করেন যে তার ভেসপা স্কুটারটা কিছুতেই মানে চলছে না। তো চেষ্টা করলেন, কিছুতেই হলো না। তারপরেতে এমনকি দূরত্বটা যেটা, সেটা তিনি পায়ে হেঁটে, বা অনেকদিন আগের ঘটনা আর কি, তখন এত যানবাহনের সুবিধা ছিল না। তো যাই হোক, তিনি স্কুটারটা পরে শেষটা হতাশ হয়ে গেলেন, ঘরে চলে গেলেন। তারপর অন্য একটি কাজে তাকে আবার বেরোতে হবে, তার স্ত্রীও যাবে সাথে, তখন আবার স্কুটারটা দিব্যি চলে গেল। তো এইরকম করে পরপর কয়েকটা দিন হয়েছে তিনি ওই ভদ্রমহিলাকে সাহায্য করতে যাবেন, সেটা মনস্থির করেও কিছুতেই যেতে উঠতে পারছেন না। তো তারপরে উনি নিজে নিজে বলছে কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। সেই দিনই উনি নাকি স্বপ্নে দেখেন যে একজন একটা মন্দিরে কেউ একজন ওনাকে অদৃশ্য একটা শক্তি টেনে নিয়ে যাচ্ছে, ওই মন্দিরটা দেখছেন, ঘুরছেন ফিরছেন, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তারপর সেই মাতৃময় মানে রূপের সামনেও তিনি দাঁড়িয়ে পড়লেন, ভিড় নেই, কিচ্ছু নেই, ফাঁকা একটা মন্দির, তার সামনে দাঁড়িয়ে তিনি দাঁড়ালেন এবং ওখান থেকে কে যেন একটা বলে দিল, উনি ওনার কর্মফল ভোগ করছেন, তুমি ওখানে যেও না, ওনার কর্মফলে সেক্ষেত্রে যেটা ভোগ ওনার আছে, মানে যেটা ঈশ্বর ওনাকে ভোগ করতে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। মানে ঠাকুরের ইচ্ছা নয় যে ওনাকে এই মুহূর্তে কেউ সাহায্য করুক, কারণ উনি এখন যেটা করছেন সেটা নিতান্তই ওনার কর্মফলের ভোগ। এটুকু হওয়ার পর ওনার চোখটা খুলে যায়। আচ্ছা, তারপরেতে উনি ব্যাপারটাকে খুব মানে একটু অদ্ভুত লাগে ওনার, যে এটা কি হলো। তো শেষটায় আর একজনকে উনি একটু খোঁজ নিতে বলেন যে ভদ্রমহিলা এখন কেমন আছেন বা কি বৃত্তান্ত। ভদ্রমহিলা যতদূর শুনেছিলাম কোমর টোমর পুরো ভেঙে গেছিল। তারপরে উনি সেই মাতৃময়ী মূর্তির কাছে উনি মানে নতি স্বীকার করেন, বলেন যে দেখুন, আমার তো এটাই, আমি তো এরকম শুনে শুধু কর্মফলের জন্য ওনাকে ভোগ হচ্ছে সেই জন্য যে আমি করবো না, এটা তো হতে পারে না। আপনি আমাকে অনুমতি দিন যে আমি ওনার কাছে যেন যেতে পারি। এই যে অনুমতিটি তিনি নিলেন, মনে মনে তিনি একটা যখন কালেক্ট করলেন, অনুমতিটি নিলেন, তারপরে তিনি ওইখানে যাওয়ার ব্যাপারে বাধাটা অদ্ভুতভাবে নাকি ওনার কেটে গেল। তা ওখানে গিয়ে দেখছেন ভদ্রমহিলার খুবই দুরবস্থা, ওনার সহায় সম্বল সেরকমভাবে কিছুই নেই। এবং ওখানে গিয়ে ঢুকে উনি জিজ্ঞেস করলেন, মা আপনি কোথাকার মানুষ? তা উনি সেই সময়টায়, তো আমি বললাম একটু আগে আসামের ছিলেন, তিনি বললেন আমি আসলে ত্রিপুরার মানুষ। বসে বলি যে ওনার এককালে অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু এখন আর অবস্থাটা ওনার ভালো নেই। এবং যতটুকু উনি বলে বোঝাতে পারলেন সেটা হচ্ছে যে কেউ না কেউ যে তাকে একটি শক্তি বলেছিল যে উনি নিজের কর্মফল ভোগ করছেন, সেটা উনি কিছুটা অনুমান করলেন। কিন্তু তবুও যেহেতু তিনি যে মাতৃময়ী রূপটি বলেছেন যে আমি ওর উপর খুব ক্রুদ্ধ, ওকে ওর ফলটা ভোগ করতে হবে, তো তার কাছে যেহেতু অনুমতি নিয়ে এসেছিলেন, তিনি সামান্য কিছু ব্যবস্থা করে যান। তারপর উনি আশপাশের লোককে বলেন যে তিনি এরকম একটা স্বপ্ন দেখেছেন, তার স্ত্রীকে বলেন, আরও কয়েকজনকে বলেন। তো তারপরে না ভদ্রমহিলার প্রায়শ্চিত্তের ব্যবস্থা করা হয়, এবং প্রায়শ্চিত্তটা হয় তার দিন চারেকের মধ্যে ভদ্রমহিলা মারা যান। তা এই ঘটনাটা হওয়ার পরে ওই ভদ্রলোক কোনো একটা কারণে বেশ অনেক বছর পরে একবার যখন ত্রিপুরায় গেছেন, ত্রিপুরায় গিয়ে তিনি ওই মন্দিরের সামনে গিয়ে, মানে সব ওটা দ্রষ্টব্য হিসেবেই ওনাকে সবাই বলেছিল যে এলেন যখন ত্রিপুরেশ্বরী মন্দিরে একটু যাবেন না, তিনি ওই মন্দিরে ঢুকতে গিয়ে নাকি চমকে গেছেন যে এই তো সেই মন্দিরটি, যেই মন্দিরের মধ্যে মা আমাকে বলেছিলেন যে ওকে ওর কর্মফল ভোগ করতে দাও। পরবর্তীকালে জানা যায় যে ভদ্রমহিলা যে খুব আতান্তরে ছিলেন, যে ভদ্রমহিলা সেই সময়ে, তিনি যৌবনে ছিলেন খুব সুন্দরী, খুব ভালো ঘরের বউ,
এবং তার যৌবনে তিনি যথেচ্ছাচারে চূড়ান্ত করেছেন। তিনি তার সব দিক থেকে মানে অনেক কিছুই করেছেন, ব্যভিচারী জীবনযাপন করেছেন, অনেক কিছুই করেছেন, যাতে করে যেটা আমাদের ভাষায় যেটাকে বলে পাপ। তো সেইগুলোই আর কি। তো ওনার বাপের বাড়ি হচ্ছে আসামে, আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে ত্রিপুরাতে। তো শেষটায় গিয়ে পাকে চক্রে সন্তানরা সব ত্যাগ করেছিল, সব করে টেনে উনি বাপের বাড়ির ভিটেতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো যাই হোক, তো সেই ভদ্রলোকের ওইটা দেখার পরে তিনি আর আগের মতো মানে দেব শুধু মানুষই নয়, তিনি তারপর বলেন যে না, মূর্তিতেও প্রাণ আছে, মূর্তিতে এখন তো। তো সেই ঘটনাটা যেদিন আমি শুনেছিলাম, আমি কতদূর গুছিয়ে বলতে পারলাম আজকের দিনে আমি জানি না, কিন্তু যেদিন আমি শুনেছিলাম সেদিন আমার না গায়ে কাটা দিচ্ছিল, সত্যি কথা। সেদিন আমার মনে হচ্ছিল বাবা এত সুন্দরভাবে মা বললেন যে ওকে ওর কর্মফল ভোগ করতে দাও। তো মানে একদম সরাসরি বললেন, এবং সেটাও নাকি যিনি বলেছেন আমাদের বাড়িতে যিনি এসেছিলেন, তিনি ওই শ্বশুরমশাইয়ের কাছে এসেছিলেন, তার সম্বন্ধের সাথে এই ঘটনাটা ঘটেছে আর কি। তো তিনি বলছেন ওই সম্বন্ধে নাকি বলছিল খুব ঋণে একটা স্বরে কেউ একটা কথা বলছিল, মানে মাতৃময়ী যে রূপটার কাছ থেকে যে শব্দটি আসছিল সেটা কোনো দোর্দণ্ড প্রতাপ বা বাঁচখাই গলা না, খুব ঋণে গলা। হ্যাঁ, তো সেটাতে আমার মনে হচ্ছিল মা এত তো মা কালীর ফটো ঘরে রয়েছে, দেখি তোমাকে কবে দেখতে যেতে পারি। এইটা বললাম যেদিনকে, মনে মনে পরের দিনই ওই কাকুলি দিয়ে এসে আমাকে ফটোটা দিলেন। তো সেই ঘটনা, তাই ওটাই মানে ত্রিপুরেশ্বরী মায়ের আমার খুব ইচ্ছা যাওয়া, সত্যি কথা। কারণ মায়ের যে একটা মহিমা আছে সেটা আমি বুঝতে পেরেছি খুব ভালো করেই। তো কাজেই আমি ওটাকে একদম সামনেই রেখেছি। এখন তো বিশেষ করে এই নতুন কাপড়টা পাতার পরে ওটাকে একদম সামনে রেখেছি, এবং ভবিষ্যতে ওটা একদম সামনেই থাকবে। মা নিজে হেঁটে আমার বাড়ি এসেছেন, ওকে তো আর এখন নিতান্ত ছোট হলেও তো এসেছেন, আর ছোট আর বড় কি, মা তো মাই, তাই না? তো যাই হোক, একদিন কবে দেখি মা কবে টানেন সশরীরে তাকে দর্শন করতে যেতে পারি। আপাতত তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনে আমি সেরকম ভাব থেকে একটা কাজকর্ম তো করবো না, ওই অ্যালকালাইন ওয়াটারখানা বানাবো আর সেটা আর কি দেখাবো। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ